আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আজকের ভিডিওতে আমরা শীতকালে মাছ চাষের পুকুরে অ্যামোনিয়ার বিষয়ে আলোচনা করব। তো আমার এই কথাটি শুনে অনেক চাষি ভাইরাই হয়তো ভাবতে পারেন যে শীতকালে তো আমরা খুব বেশি পরিমাণে মাছকে খাবার দেই না, শীতকালে তো আমরা পুকুরে খুব বেশি একটা সার ব্যবহার করি না, শীতকালে তো আমরা প্রাকৃতিক খাবারের যে ডোজ ওইটাও বেশি পরিমাণে করি না, তো খাবার পরিমিত পরিমাণে না দিলে পুকুরে আবার অ্যামোনিয়া কেন হবে? তো শীতকালেও যে মাছ চাষের পুকুরে অ্যামোনিয়া হয়, এই বিষয়টাতে সাধারণত যারা মাছ চাষের সাথে একটা ভালো সময় নিয়ে যারা আসলে ইনভলভ আছেন বা যারা মোটামুটি একটা সময় নিয়ে মাছ চাষ করতেছেন, তারা হয়তো বিষয়টাতে অবগত আছেন। কিন্তু বিশেষ করে যারা প্রান্তিক পর্যায়ের চাষি বা নতুন মাছ চাষ করতেছেন, তাদের হয়তো এই বিষয়টাতে অভিজ্ঞতা নাও থাকতে পারে। তো এই কারণেই আসলে আমি মনে করেছি যে বিষয়টাতে আমার আলোচনা করা উচিত। এবং ইদানিং কয়েকদিন যাবৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাষি ভাইয়েরা তাদের মৃত যে মাছ, সে মাছের ছবি আমাকে তুলে পাঠাচ্ছেন এবং তারা মাছের ভিডিও করে আমাকে পাঠাচ্ছেন। সেই সাথে তারা ভয়েস করে আসলে জানাচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপে যে ভাই, আমার মাছ একদম সুস্থ আছে, সব কিছু ঠিকঠাক আছে। সুস্থ একটা মাছ মারা যাওয়ার পরে এর ফুলকাতে মনে হচ্ছে যেন রক্ত জমাট বেঁধে আছে। হ্যাঁ, আবার অনেক চাষিবারা ফোন কল করে বলতেছেন আমাদের পুকুরের পানির কালারটা তামাটে বর্ণের হয়ে আছে, এটার কারণ কি? অনেক চাষিবারা বলতেছেন ভাই, পানির দিন দিন শুধু কালো আকার ধারণ করতেছে, প্রথমে বাদামি ছিল এবং ডে বাই ডে শুধু কালো কালারের হয়ে যাচ্ছে। তো এই সার্বিক সমস্যাগুলোর সমাধানের বিষয়ে আমার যতটুকু অভিজ্ঞতা আছে, এই বিষয়ে আমি এখন কথা বলবো। তো প্রথমে বলি দর্শক, শীতকালেও পুকুরে অ্যামোনিয়া হতে পারে এবং হবে, এটাই আসলে স্বাভাবিক। যারা বেসিক্যালি ভালো চাষি, যারা মাছ চাষ সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছেন, তারা কিন্তু শীতকালে মাছকে খাবার দেওয়া যায় না এই বিষয়টা তারা বিশ্বাসও করবেন না এবং তারা কিন্তু এই বিষয়টা মানেনও না। যারা সাধারণত মাছ চাষের সাথে দীর্ঘ সময় সম্পৃক্ত এবং ভালো চাষি, তারা যে কাজটা করেন যে গরমের দিনে যেরকম মাছকে পরিচর্যা করেন, শীতের দিনে তার থেকে তারা পরিচর্যার পরিমাণটা আরও অনেক অংশে বাড়িয়ে দেন এবং তারা কিন্তু খাবারের যে ব্যাপারটা, যে শীতের দিনে সাধারণত খাবার একটু কম খেতে পারে, এটাই স্বাভাবিক। তাই বলে যে খাবার খায় না, এটা একদমই ভুল ধারণা। অনেক চাষিভাইরা মনে করে থাকেন যে শীতের সময় মাছ বড় হয় না। দেখেন, এইটাও টোটালি একটা ভুল ধারণা। আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণস্বরূপ বলতেছি। দেখেন, ইদানিং কিন্তু আমরা ইউটিউব, ফেসবুক বলেন বা অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে, এইগুলাতে কিন্তু আমরা ব্যাপক একটা সময় কিন্তু আসলে নষ্ট করি, একটা হিউজ পরিমাণ একটা টাইম আমরা দিই। বিভিন্ন ধরনের রিলস ভিডিও বলেন, শর্ট ভিডিও, লং ভিডিও, এইগুলা কিন্তু আমরা দেখে থাকি। তো ভাই, অনেক সময় আপনারা দেখবেন যে রাশিয়াতে, চায়নাতে এবং শীত প্রধান দেশগুলোতে, বিশেষ করে সাইবেরিয়াতে বরফ তারা কি করতেছে, কতখানি বরফ গোল করে কাটতেছে, হ্যাঁ, কেটে সেইটার নিচ থেকে জাল টেনে টেনে নিয়ে যাচ্ছে দূরে, আবার অনেকক্ষণ পরে সেই জালটা টেনে টেনে ওই বরফের যে ফাঁকা করছে সেইখান দিয়ে উঠাচ্ছে। হিউজ পরিমাণে সিলভার কাপ, ভিগেট মাছ, মিরর কাপ মাছ, এই মাছগুলা ধরা পড়তেছে। অনেকেই হয়তো এরকম ভিডিও দেখে থাকবেন, আমি দেখেছি। তো দেখেন, ওই সব দেশে এরকম পরিমাণে শীত পড়ে যে শীত পড়তে পড়তে পানির উপরে, এই যে পুকুরের উপরে 1 ফিট বা 2 ফিট পানি জমে যায়, জমে একদম বরফ হয়ে যায়। তো ভাই, সেইখানে মাছ বেঁচে থাকে না, বড় হচ্ছে না। তো সেই দেশে কিভাবে মাছ বরফ হচ্ছে, বেঁচে আছে বলেন তো? সেইখানে কিভাবে মাছ বড় হচ্ছে বলেন তো? একটা জিনিস ভাবেন, যেই দেশে শীতের সিজনে, উইন্টারে যেই দেশে 2 ফিট পুকুরের পানি শক্ত হয়ে যায়, বাচ্চারা ওই বরফের উপর খেলাধুলা করে, মানুষ হেঁটে গেলেও ভেঙে পড়ে না। তো সাধারণ যখন শীতের সিজন থাকে না, আপনি কি মনে করেন ওই সময়ও কম শীত থাকে বা কম ঠান্ডা থাকে? তাহলে কি তাদের দেশে মাছের গ্রোথ হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তো দেখেন, শীতকালেও খুব ভালো গ্রোথ করা যায় এরকম মাছও কিন্তু আমাদের দেশে আছে। বিশেষ করে সিলভার, বিঘেট, মিরর কাপ, গ্রাস কাপ, বাটা বাস, এইগুলা কিন্তু শীতে খারাপ হয় না, খুব ভালোই হয় মোটামুটি। গরমের থেকে যে খুব একটা কম গ্রোথ হয় তা কিন্তু না। শীতের কালে সাধারণত গ্রোথশীল অনেক মাছই আমাদের দেশের চাষ ব্যবস্থাপনায় আছে। আমরা অনেক চাষিবারা শুধু এই বিষয়টাতে জানি না, এটাই একটা বিষয় আর কি। অন্যান্য যে কার্প জাতীয় মাছগুলো আছে, এইগুলাও শীতের দিনে খুব ভালো গ্রোথ হয়। শুধুমাত্র পৌষ এবং মাঘ মাসে কাতলা মাছের গ্রোথটা অপেক্ষাকৃত একটু কম হয়, যদি শীতের পরিমাণ অনেক বেশি হয় এবং শীত যদি মোটামুটি লেভেলের হয়,
হ্যাঁ, অন্যান্য বছর যেরকম পর ওইরকমই স্বাভাবিক মাত্রার শীত হয়ে থাকে, তাহলে কিন্তু ভাই সিলভার, কাতলা, ব্রিগেড সব মাছের, রুই মাছ সব মাছেরই গ্রোথ হয়। এটা আমি আমার চাষ ব্যবস্থাপনায় দেখেছি। যাই হোক দর্শক, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে অ্যামোনিয়ার বিষয়টা, দেখেন আমরা কিন্তু শীতের সময়ও সমানে খাবার দিই। আমাদের খাবার দেওয়ার সিস্টেমটা হচ্ছে মাছ যতক্ষণ খায় আমরা ততক্ষণ দিই। আমরা ডুবন্ত ফিটের একটা লিমিটেশন রাখি যে ডুবন্ত ফিটটা এরা খাচ্ছে, যতটুকু চাহিদা আছে তার থেকে একটু কমাই দেই। কিন্তু ডুবন্ত ফিটটা যদি এরা না খায় আমরা দেখতে পারবো না যে আসলে খেলো কি খেলো না। আর ভাসমান ফিটটা যে বিষয়টা, দেখেন এটা দিচ্ছি, খাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের সামনেই দেখতে পাচ্ছি যে এরা খেয়ে নিচ্ছে, খুব স্বাচ্ছন্দ্যের সাথে খাচ্ছে। যখন দেখব যে এদের খাওয়ার যে গতি এটা স্লো হয়ে গিয়েছে, তখন কিন্তু আমরা খাবারটা বন্ধ করে দেই না, তখন ওই দিন ওইখানেই খাবার স্টপ রাখি। এবং যখন দেখি যে খুব খাওয়ার চাহিদা, খাচ্ছে, খাক না, গতকালকে 1 বস্তা খেয়েছে, আজকে 2 বস্তা খাচ্ছে, খুব স্বাচ্ছন্দ্যের সাথে দিয়ে দেবো, খাবে, খেলে তো লস নাই, খেলে লাভ আছে। এটা একটা বিষয়। যদি আসলে পয় নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো রাখা যায়, প্রতি মাসে যে মাসিক ডোজগুলা পুকুরে করা হয়, এইগুলা যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে খাবার দেওয়া যেতেই পারে। তো দর্শক, এখন মূল কথায় আসি যে শীতকালে পুকুরে অ্যামোনিয়া হলে এবং গরমকালে যখন অ্যামোনিয়া হয়, এই দুইটার লক্ষণই কিন্তু আলাদা থাকে। দেখেন, গরমের সময় যখন পুকুরে অ্যামোনিয়া হয়, মোটামুটি অ্যামোনিয়া কিন্তু সব পুকুরেই কম বেশি থাকে, কিন্তু মাত্রার অতিক্রম একটু বেশি হয়ে গেলে গরমের দিনে যে কাজটা হয় যে সকালবেলায় দেখা যায় মাছ উপরে বেশি ওঠে, এইভাবে খাবি খেতে থাকে। এবং যখন অ্যামোনিয়ার পরিমাণ একটু কম থাকে, ভাসতে পারে নানান কারণে, অক্সিজেনের সমস্যার কারণে ভাসতে পারে, আবহাওয়ার কারণে ভাসতে পারে, নানানবিধ কারণেই কিন্তু মাছ ভেসে যেতে পারে। পুকুরের ডোজ বেশি কম হলে ভাসতে পারে, মাসিক পরিচর্যার ডোজের কথা বলছি আমি, ওইগুলো বেশি কম হলে মাছ ভাসতেই পারে। কিন্তু বেসিক্যালি যেটা বিষয় যে অ্যামোনিয়া হয়ে যখন ভাসে তখন কিন্তু বোঝা যায়। ধরুন আজকে রাত 4টার দিকে আপনার পুকুরে সব মাছ ভেসে উঠছে বা ভোরবেলা ভেসে গিয়েছে। ভোরবেলায় সাধারণত পানিতে অক্সিজেনের স্বল্পতাটা বেশি থাকে, তো রোদ উঠলে আবার ডুবে যায়। কিন্তু যখন অ্যামোনিয়ার সমস্যা হয়, রোদ উঠলেও কিন্তু মাছ ডুবতে চায় না। হ্যাঁ, মাছ কিন্তু এরকম খাবি খেতেই থাকে। তো মোটামুটি দীর্ঘ সময় এরকম খাবি খায়, এবং যখন অ্যামোনিয়ার পরিমাণ আরও বেড়ে যায় তখন আরও দীর্ঘ সময় বেঁচে থাকে। এবং অ্যামোনিয়া যখন বাড়তে বাড়তে আসলে স্বাভাবিক মাত্রা অতিক্রম করে এটা টক্সিসিটি লেভেলে চলে যায়, তখন কিন্তু সাধারণত মাছ মরা শুরু হয়। সব মাছ যে মরে তা না, এটা হয়তো বিশেষ করে সিলভার ব্রিগেড, কাতলা, গ্রাস কাপ এই টাইপের মাছগুলো গুল্লা দিয়ে একদম দৌড় দিয়ে এইভাবে মরে চিত হয়ে থাকে, অথবা পানি নিচে তলিয়ে যায়, হটএভার। তো দর্শক, এই গরমের সিজনে তো এরকম লক্ষণ আমরা দেখি, কিন্তু শীতের সিজনে তো এরকম সহজে মাছ ভাসতে চায় না। দেখেন, গরমের সিজনে যখন অ্যামোনিয়া পুকুর অতিরিক্ত হয়ে যায়, ধরেন আজকে আবহাওয়া ঠান্ডা কিন্তু পুকুরে অ্যামোনিয়া হয়েছে, পানিতে হাত দিয়ে দেখবেন পানি একদম গরম হয়ে আছে, হিট হয়ে যায় পুরো পানি। হ্যাঁ, তো পানি যখন হিট হয়ে যায় তখন কি করে, মাছ তো আর ওইভাবে ওই হিট গরম পানিতে কিন্তু সারভাইভ করতে খুব তার অসুবিধা হয়। তখন সে আর ওই পানিতে দ্রবীভূত যে অক্সিজেন থাকে এটা একদম নিচের লেভেলে চলে আসে। ওই সময় সে উপরে আসে এবং উপরে তার মুখ দিয়ে এইভাবে একদম হাওয়া থেকে অক্সিজেন সেটা সে গ্রহণ করার চেষ্টা করে, এবং এই গ্রহণ করতে করতে একটা সময় কতক্ষণ তার এইভাবে চলের কার্যক্রম সে উপরের দিকে পরিচালনা করবে বলেন। একটা সময় তো দুর্বল হয়ে অনেক সময় অনেক মাছ মারাও যায়। তো দেখা যায় কি যে পানিতে অক্সিজেন না পেলে তার রক্তে আর অক্সিজেন সে সাপ্লাই করতে পারে না। যখন কোনোভাবেই আসলে সে আর তার ব্লাড সার্কুলেশনটা ঠিক রাখতে পারে না, তখনই কিন্তু সাধারণত মাছ ওই যে চিরিকাল দিয়ে একটা দৌড় দিয়ে কিন্তু মারা যায়। এবং আমি ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম যে চাষি ভাইরা আমাকে ভিডিও করে পাঠাচ্ছেন যে তার মাছ সুস্থ কিন্তু তার ফুল কাটা রক্ত জমাট হয়ে আছে। এটার কারণ কি দর্শক, দেখেন সামারের সিজনে আপনি এই সুযোগটা পাবেন, মাছ ভেসে যাবে, অতিরিক্ত হলে দেখবেন যে রাত 8টা-9টার সময় ভেসে গেছে। কিন্তু গরমের দিনে তো ভাই পানি হিট হয়, কিন্তু শীতের দিনে আর পানি তো হিট হয় না। তো শীতের দিনে পানি হিট না হওয়ার কারণে যে বিষয়টা হয় যে পানি তো টেম্পারেচার ঠিকই ধরে রাখতে পারে, হ্যাঁ, পানি মোটামুটি ঠান্ডাই থাকে। তো পানি হিট না হওয়ার কারণে মাছ কি করে যে ওই পরিস্থিতিতে বসবাস করতে করতে অ্যাডজাস্ট হয়ে যায়, মানে তার একটা অ্যাডজাস্টিং ব্যাপার ঘটে যায়। সে ওই খারাপ পরিবেশের ভিতরেই বসবাস করে, কম অক্সিজেন নিয়ে তার যে অসুবিধাগুলো হয় এগুলো আপনারা বুঝবেন কীভাবে, আমি কয়েকটা মাছের লক্ষণ আপনাদেরকে বলে দিই, তাহলে বুঝতে পারবেন। ধরুন মিরর কাপ মাছটা দেখবেন যখন পুকুরে শীতের সময় অ্যামোনিয়ার সমস্যা হয় তখন তার সারা শরীরে পর পাখনার গোড়ায় লাল লাল ছোপ ছোপ দাগ হয়ে যায় এবং তার
লেজের যে উপরিভাগ, ওই লেজের উপরিভাগে দেখবেন 1-2 ইঞ্চি জায়গার মতো দেখবেন যে ওইখানে আইস উঠে উঠে আসে, এরকমটা মনে হচ্ছে যেন এখানে লাল হয়ে ঘা ঘা টাইপের হয়ে যায়, কিন্তু ঘা হয় না, আইসের নিচে লাল লাল জিনিসটা আসলে পরিলক্ষিত হয় ওই সময়টাতে। এটা ঘটে মিরর কাপের ক্ষেত্রে। এবং মৃগেল মাছে যেটা হয় যে সারা শরীরে সিট একটা দাগ দাগ হয়ে যায়, বিশেষ করে পেটের অংশটাতে, হ্যাঁ, পেটের অংশটাতে এবং লেজের অগ্রভাগে এই বিষয়টা বেশি ঘটে। আর কালীবাউস মাছের কিছু সিমটম বোঝা যায়। কালীবাউস মাছ যদি পুকুর ওরকম খারাপ অ্যামোনিয়ার ভিতরে শীতকালে বসবাস করে, দেখবেন যে কালীবাউস মাছের যে স্বাভাবিক একটা শরীরের যে শেভ, ওই শেভে তার যে চোখ দুইটা দুই পাশে, সাধারণত চোখ দুইটা কিন্তু স্কিনের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট থাকে, কিন্তু যখন অ্যামোনিয়ার সমস্যা হয় চোখটা অনেকটা বাইরে চলে আসে, বাইরের অংশে চলে আসে, তখন আপনারা ওই টাইপের মরা মাছ দেখলে যখন দেখবেন যে চোখ বাইরের দিকে চলে আসছে, তখন বুঝতে হবে যে ভাই ওই পুকুরটাতে কিন্তু অ্যামোনিয়ার সমস্যা হচ্ছে। আর গুলশা ট্যাংরা মাছ যখন স্বাভাবিক মোটামুটি একটা সহনশীল মাত্রার অ্যামোনিয়ার সাথে আসলে ফেস করতে করতে ওইটাতে বসবাস শুরু করে, তখন দেখা যায় তার মুখটা কিছুটা এরকম বাঁকা টাইপের হয়ে যায়। মুখটা তো এরকম থাকে গুলশা মাছের, তাই না? তখন কিছুটা এরকম বাঁকা হয়ে যায় এবং চোখ দুইটা দেখবেন যে থাকার কথা এর স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকার কথা, স্কিন থেকে একটু বাইরে চলে আসে চোখ। গুলশা মাছের দুই পাশে দুইটা চোখ দেখবেন যে একটু বাইরের দিকে চলে আসে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে পর পাখনা, বিশেষ করে পেটে যে দুইটা পর পাখনা থাকে, ওই পেটের পাখনা দুইটা দেখবেন যে ওইখানটাতে দেখবেন যে লাল লাল থাকে গোড়ার দিকটাতে, হ্যাঁ। এর অর্থ হচ্ছে তার সারভাইভ করতে অনেক কষ্ট হয়, এই কারণেই সাধারণত রোগগুলো আসে। এবং গুলশা ট্যাংরা মাছে কিন্তু শীতের সময় এই অ্যামোনিয়াটা কন্ট্রোলে না রাখলে কিন্তু প্রচুর পরিমাণে আসলে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। নট অনলি গুলশা, এটা পাবরার ক্ষেত্রেও প্রচুর হয়, শিং মাগুরের ক্ষেত্রেও প্রচুর হয়। আইসবিহীন যে সকল ক্যাটফিশ টাইপের মাছ আছে, শিং মাগুর, পাবদা ট্যাংরা, এদের এই সমস্যাটা খুব বেশি হয়। তবে দেশি ট্যাংরা মাছটা কিন্তু এটা মোটামুটি সহ্য করতে পারে, কিন্তু গুলশা ট্যাংরা মাছ কিন্তু সহ্য করতে পারে না। এই মাছগুলা যখন মরে ভেসে ওঠে, সাধারণত মাছ ভেসে উঠলে দেখবেন এরকম মুখটা বন্ধ থাকে, কিন্তু যখন অ্যামোনিয়ার সমস্যার কারণে মরে ভেসে মুখটা এরকম হা করা থাকে, এবং এই হার ভিতরে আবার কয়েকটা ধরন থাকে, মিডিয়াম হা করে আছে, এটা স্বাভাবিক হতেই পারে। কিন্তু অ্যামোনিয়ার সমস্যা হয়ে মারা গেলে দুই পাশে যে দুইটা চোয়াল, ওই চোয়াল দুইটা এরকম ফাঁক হয়ে থাকে, মানে ফুল কাটা দেখা যায়, এবং মাছটা এত পরিমাণে হা করে থাকে যে এর পরে আর হা করার মতো তার কোনো অপশন নাই, হ্যাঁ। এইটা একটা বোঝার উপায়। তো দর্শক, এই গরমের সিজনের সাথে শীতের সিজনের অ্যামোনিয়ার লক্ষণ এইটাই তফাৎ, যে গরমের সিজনে সিগন্যাল পাওয়া যায়, বোঝা যায়, কিন্তু শীতের সিজনে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, এবং শীতের সিজনে মাছ ওই পরিবেশের সাথে মানায় নেওয়ার জন্য চেষ্টা করে বিধায় তার শরীরে নানান ধরনের রোগবালাই হয়, কিন্তু সে সরাসরি ভেসে উঠে মারা যায় না। তো এই বিষয়টা থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি? এই বিষয়টা থেকে প্রতিকার পাওয়ার জন্য যেটা আপনারা করবেন, যে 3 দিন পর পর পুকুরে হররা টানেন, না পারলে সপ্তাহে একবার, আর সম্ভব যদি নাই হয় অন্তত 15 দিন পর একবার বা 10 দিন পর একবার টানবেনই, হ্যাঁ। এই ভুলটা আপনারা করবেন না। আমাদের এই পুকুরে হররা আছে, প্রত্যেকটা পুকুরে হররা আছে। এই যে একটা খুঁটি দেখতে পাচ্ছেন, ওই খুঁটির সাথে দেখেন ওই যে গোড়ার দিকে হররা আমরা বাজিয়ে রেখেছি, ওই পাশে একটা খুঁটি দেখেন ওই যে হররা ঝুলতেছে। এই প্রত্যেকটা পুকুরে এরকম 4টা খুঁটা দেওয়া থাকে, ওই পাশে এই পাশে হররা। আমার লোকরা এই পাশ থেকে ওই পাশে টেনে নিয়ে যায়, আবার ওই পাশ থেকে এই পাশে টেনে নিয়ে আসে, এইভাবে আসলে ওরা হররাটা টানে। আমরা সপ্তাহে একবার টানি, অনেক সময় 3 দিন পরে টানি, বিশেষ করে আমরা 3 দিন পর পরই বেশি টানি। আর যদি কাজের খুব চাপ থাকে, পোনা ডেলিভারির চাপ বেশি থাকলে তখন সপ্তাহে একবার টানা হয়। তো এই হররাটা টেনে দিলে যে কাজটা হয়, যে পুকুরে যে গ্যাসটা এটা বসে যেতে পারে না, এটা উপরের দিকে উঠাই দিলে এটা টক্সিসিটি লেভেলে যাওয়ার আর খুব একটা সম্ভাবনা খুব কমই থাকে। এটা একটা বিষয়। পাশাপাশি আপনারা প্রতি মাসে বা 20 দিন অন্তর অন্তর যদি একবার নুন চুন করেন, এটাতে মাছের যে পায়খানার যে পয় নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো থাকবে, হ্যাঁ। দেখেন, পয় নিষ্কাশন মানে পায়খানাকে সরিয়ে ফেলা, কিন্তু আমরা বোঝাতে চাচ্ছি যে পয় নিষ্কাশন মানে আমি এই অর্থে বোঝাতে চাচ্ছি যে ওটাকে প্রসেসড করে ফেলা, প্রসেসড করে নষ্ট করে মাটিতে রূপান্তরিত করা, কিছু অংশ প্রাকৃতিক খাদ্যে রূপান্তরিত করা, ক্ষতিকারক নাইট্রোজেনগুলো যেগুলো থাকবে ওইগুলো আবার আমরা যদি একটা অ্যামোনিয়ার ডোজ করে দেই, অ্যামোনিয়ার ডোজ করলে কিন্তু ওইগুলো আবার কিছুটা কন্ট্রোলে চলে আসে। তো এইভাবে আপনারা করতে পারেন। তো যারা ভাবেন যে শীতকালে মাছের কিন্তু কোনো রোগ হয় না, কোনো অ্যামোনিয়া হয় না পুকুরে, তারা কিন্তু ভুলের ভিতরে আছেন, হ্যাঁ। এই ভুলটা এটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এবং যারা ভালো, এই দেখেন পুকুরের পরিবেশ কত সুন্দর, আমার পুকুরের চারপাশে কোনো গাছপালা নাই, হ্যাঁ। পাড়গুলো একদম ফাঁকা, দুই একটা কলা গাছ আমরা রোপণ করেছি শুধু নিজেরা খাওয়ার জন্য।
পাড়গুলো দেখেন টোটালটাই ফাঁকা আছে, কোনো পাতা টাতা পড়ে না, জৈব পদার্থ বেশি না। এইরকম পুকুরে প্রচুর রোদ লাগে, সকাল 8টা-9টা থেকে একদম বিকাল পর্যন্ত রোদ থাকে। এইখানে খাবার দিলেই মাছের প্রোডাকশন হবে, এতে কোনো ভুল নাই। খাবার দিলেই আসলে ভালো প্রোডাকশন ইনশাল্লাহ চলে আসবে। তো ভাই কেন আমরা এই প্রোডাকশন থেকে আসলে পিছায় থাকবো? কেন আমরা ঠিকমতো খাবার দেবো না? দরকার হয় ডোজ করব ঠিকঠাক মতো, অবশ্যই খাবার দেবো এবং অবশ্যই মাছের গ্রোথ হবে। আর পানির রং দেখেও অনেক সময় বোঝা যায়। দেখেন, যেই সকল পুকুরে একটু জৈব পদার্থ বেশি থাকে, গাছপালা লতাপাতা বেশি থাকে, ওই সকল পুকুরগুলোর পানিটা কিছু কিছু পুকুরে একটু তামাটে বর্ণের হয়ে যাবে। তামাটে বর্ণ মিন্স মনে হবে যেন পুকুরে পানিতে প্রচুর আয়রন। তখন বুঝতে হবে যে এটাতে পুকুরে একটা অ্যামোনিয়ার কিন্তু সমস্যা হতে শুরু করেছে। তখনই আপনি ব্যবস্থা নিয়ে ফেলেন, ইনশাল্লাহ সমস্যা হয়ে যাবে না। কিছু কিছু পুকুরে দেখবেন যে পানির কালারটা চিটাগুড় পুকুরে দিলে যেমন লাল লাল টাইপের বাদামি কালার হয়ে যায় না, ওই রকম বাদামি কালার এবং প্রচুর পরিমাণে বাদামি কালার। তো ওই বাদামি কালারটা আস্তে আস্তে কালো বর্ণ ধারণ করে। তখন আপনাকে বুঝতে হবে যে আপনার অ্যামোনিয়াটা কিন্তু বাড়তে বাড়তে কিন্তু এটার মাত্রা অতিক্রম করতেছে ভাই। তখনই কিন্তু আপনাকে ব্যবস্থা নিতে হবে, তখনই আপনাকে ইমিডিয়েটলি নুন চুন করে দিতে হবে। এবং নুন চুনের 3 দিন পরে যদি আপনি একটা অ্যামোনিয়ার ডোজ করে দেন এবং খাবারটা যদি কিছুদিন বন্ধ রাখেন, তাহলে কিন্তু ওই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখবেন। তো দর্শক, আমি যে তথ্য এবং ইনফরমেশনগুলো আপনাদেরকে দিলাম, আমি আশা করব এগুলো থেকে আপনারা উপকৃত হবেন এবং আমার জন্য ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। তো দর্শক, সকল চাষি ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আমি কামনা করছি। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের এই হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি আপনারা মাছ চাষের বিষয়ে খুঁটিনাটি কিছু পরামর্শ ইনশাল্লাহ পাবেন। এবং আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি, এগুলো আমার প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা, সেইগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো দর্শক, এর আগের দিন আমরা একটা ভিডিও আপলোড করেছি। এই ভিডিওটা যে আপনারা দেখছেন, এটার আগ মুহূর্তে যে ভিডিওটা, পুকুরে অ্যামোনিয়া হওয়ার যে কারণ এবং প্রতিকার, অ্যামোনিয়ার উৎস এবং প্রতিকার, ওই ভিডিওটাতে আপনারা দেখবেন যে কেন কি কি কারণে পুকুরে অ্যামোনিয়া হতে পারে। তাই ওই বিষয়গুলো আর আমি এই ভিডিওটাতে আলোচনা করলাম না। এর আগের ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে আপনারা কিন্তু অভিজ্ঞতাটা পাবেন। এবং শীতকালে কিন্তু অবশ্যই পুকুরে সার ব্যবহারের ক্ষেত্রে ভালো একটা সতর্কতা অবলম্বন করেন। কারণ বিশেষ করে ইউরিয়া সারটা হচ্ছে অ্যামোনিয়া, ওইটা হচ্ছে নাইট্রোজেন সাবস্ট্যান্টই ওটার মূল উপাদান। আর পুকুরে যখন নাইট্রোজেনের পরিমাণ বেশি বেড়ে যায়, যে নাইট্রোজেন গ্যাস যেটা, ওইটা বেশি হইলেই কিন্তু আসলে মাছের জন্য ক্ষতিকর। আর ইউরিয়া সার দিলে মানুষ বলে মাছ মরে। দেখেন, মাছ কিন্তু সার কখনো মাছ মারতে পারে না। ওই সারের যে কার্যক্ষমতা, ওই নাইট্রোজেনটা যখন অতিরিক্ত পরিমাণে বিক্রিয়া শুরু করে, তখনই কিন্তু পুকুরে মাছের অস্বস্তি বোধ হয় এবং পুকুরের তলদেশ নষ্ট করে ফেলে এবং পুকুরের পরিবেশ নষ্ট করে ফেলে। এই বিষয়গুলোতে ধারণা ছাড়া সতর্ক থেকে সার ব্যবহার করবেন ইনশাল্লাহ। আর আমি একটা পরামর্শ দিব কি, যদি ভালোভাবে মাছ চাষ করতে পারেন, ভালো কোয়ালিটি নিয়ে কাজ করতে পারেন, ভালো সাইজের মাছ ছেড়ে ভালো সাইজ করে বিক্রি করতে পারেন না, তো ওই সারটার অত কিছুই আর ব্যবহার করা লাগে না। এমনিতেই পানির কালার সবুজ রাখার নানান ধরনের পদ্ধতি আছে। প্রাকৃতিক খাবারের ডোজ করে দেন, তারপরে আপনারা প্রাকৃতিক খাবারের ডোজ আমার ভিডিও আছে, দেখে নেন। ওইটার পরে একটা সুন্দর ভালো একটা কোম্পানির একটা প্রোবায়োটিক করে দেন, এমনি পানির কালার সবুজ থাকবে। ভালো জাতের মাছ দিয়ে চাষ করেন, ভালো খাবার দেন, এমনিতেই ইনশাল্লাহ লাভ হবে। অত আসলে ইয়ে করতে হয় না আর কি, অত কিছু দিতে হয় না পুকুরে। পানিরও তো একটা সহনশীলতার মাত্রা থাকে, এটা চিন্তা করেই আপনারা পানিতে যা কিছু প্রয়োগ করবেন। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।